ভয়ঙ্কর সুন্দরবন। বর্তমানে আমরা এই ভয়ঙ্কর সুন্দরবনেরই গহীনে রয়েছি। এর চারপাশে শুধু বিপদ আর বিপদ, কারণ এখানে জলে যেমন রয়েছে কুমির, তেমনি ডাঙায় রয়েছে হিংস্র বাঘ। আর এই রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে পৃথিবীর যত হিংস্র বাঘ রয়েছে তার ভেতরে সবচেয়ে বেশি হিংস্র, যে আমাদেরকে যে কোনো সময় হামলা করতে পারে। অবশেষে আমার স্যান্ডেল কিন্তু এই শ্বাসমূলে গুতা লেগে ছিঁড়ে গেল। তবে যতই বাধা আসুক না কেন, আমরা কিন্তু সুন্দরবনের গহীনে প্রবেশ করবই। বলতে গেলে ভয়কে জয় করে সুন্দরবনের প্রাণী আমরা দেখেই ছাড়ব। আস্তে আস্তে আস্তে, বেশি সামনে যাওয়া যাবে না, সাবধান, আস্তে। আমার এই পেছনেই কিন্তু অসংখ্য হরিণ এখন খাবার খাচ্ছে। ওদের সামনে যাওয়া যাবে না, গেলেই ভয় পাবে। আমরা এখন জেলখানায় আছি আর তারা এখন মুক্ত অবস্থায় আছে। তবে আমরা শুনেছি এই পয়েন্টে নাকি বাঘও রয়েছে, আর সেই বাঘ দেখার লোভ করতে গিয়েই হলো যত বিপত্তি। আসলে কি ঘটেছিল সেই গল্পে, সেটাই থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। তাহলে চলুন না শুরু করি আজকের সেই ভয়াল ভিডিও। গত পর্বে আমরা আপনাদেরকে একটা রোমহর্ষক টাইগার পয়েন্ট দিয়ে যাত্রা দেখিয়েছি। একেবারে ভোর রাত্রে আমরা যাত্রা শুরু করেছিলাম আমাদের জাহাজ থেকে, আর টাইগার পয়েন্টে যখন পৌঁছেছিলাম তখনও কিন্তু কোনো আলো ফোটেনি। তাই বলতে গেলে অনেকটা জীবন হাতে নিয়ে আমরা একেবারে সমুদ্রের পার পর্যন্ত চলে গিয়েছিলাম। আর ওখান থেকে সূর্যোদয় দেখে এখন আমরা আবার আমাদের নৌকায় ফেরত এসেছি। এখান থেকে আমরা আবার অজানার উদ্দেশ্যে পাড়ি জমাবো। অবশেষে আবার আমরা নৌকায় চলে এসেছি। এখন এখান থেকে আমরা আবার ওপারে যাব। আজকে ছুটির দিন হওয়ার কারণে প্রচুর টুরিস্ট এসেছে এবং প্রচুর নৌকা এসেছে। এই কারণে এই জায়গাটা মোটামুটি একটা বাজারের মতো হয়ে গিয়েছে। আমরা এখন সুন্দরবনের গহীনে রয়েছি, আর এখান থেকে আমরা ওপারে যাব বন্যপ্রাণীর অভয়ারণ্য দেখার জন্য। সুন্দরবনে সবাই কিন্তু নানা রকমের প্রাণী দেখার জন্য আসে, আর জাহাজে প্যাকেজ ট্যুরের এই নৌযাত্রাগুলোতে থাকে বিশাল এক রোমাঞ্চ, কারণ এই পানিতেই রয়েছে ভয়ঙ্কর সব কুমির। এছাড়াও মাঝে মাঝে দু একটা হরিণ, শূকর কিংবা বানর আপনাদের চোখে পড়বে। আর ভাগ্য খুব বেশি খারাপ হলে আপনাদের চোখে পড়বে রয়্যাল বেঙ্গল টাইগার। তবে তার ভেতরে আমাদেরকে কিন্তু এই ভয়াল নদীটা এখন পাড়ি দিতে হবে, কারণ ওপারে গেলে নাকি কিছু বন্যপ্রাণী অবশ্যই আমরা দেখতে পাবো। ওয়েলকাম টু কটকা। এখানে বানর এবং শুকর এসেছে আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য এবং অবলীলায় হেঁটে বেড়াচ্ছে নির্লিপ্তভাবে। এটা হচ্ছে বেসিক্যালি একটা শিশু খাবার খুঁজছে এবং মানুষের কাছ থেকে খাবারের আশায় এসেছে। আর এইদিকে একসাথে অনেকগুলো ট্রলার চলে এসেছে, যার কারণে এখানে একটা ম্যাসাকার অবস্থা তৈরি হয়েছে। এক এক করে কিন্তু সবার তৈরি আসতেছে এবং এখানে এসে একটা সংঘর্ষ তৈরি হচ্ছে। সংঘর্ষ হচ্ছে, আমরা সিরিয়ালে উঠে যাব। অবশেষে আমরা কিন্তু সেই বিখ্যাত কটকায় চলে এসেছি। এই হচ্ছে কটকা অভয়ারণ্য। এখানে একটি মোবাইল টাওয়ার রয়েছে, যার কারণে এখানে নেটওয়ার্ক পাওয়া যায়। এটা হচ্ছে পরিত্যক্ত একটা নৌকার ধ্বংসাবশেষ। এই জায়গাটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু সব কিছু এই সুন্দরী কাঠ দিয়ে প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে। এই ব্রিজটাও দেখেন, পুরোটাই কিন্তু সুন্দরী কাঠ দিয়ে তৈরি করা। মূলত এইসব জায়গায় প্রাকৃতিক সম্পদকে সবসময় কাজে লাগানো হয়। এর একটা কারণ রয়েছে, কারণ এই চোররা অনেক সময় কাঠ চুরি করে এবং বন বিভাগ থেকে সেই কাঠগুলোকে সিজ করা হয়। পরবর্তীতে অনেক সময় তাদের নিজেদের কাজই এই কাঠগুলোকেই আবার ব্যবহার করা হয়। যেখানে ঢুকেই আপনাদের চোখে পড়বে বানর। প্রথমে আপনারা খুঁজে পাবেন একটা রেস্টরুম, দুই পাশেই বসার বেঞ্চ রয়েছে এবং বনের এলাকা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সুন্দরবনের পুরো ম্যাপ
এখানে কোন জায়গায় কি ফরেস্ট অফিস রয়েছে সব কিছুর একটা ম্যাপ রয়েছে এবং এখানে তালিকাও দেওয়া রয়েছে। চলুন একটু বনের ভিতর থেকে ঘুরে আসি, সাথে আমার মামা রয়েছে। Hello guys. এখানে ঢুকেই প্রথমেই আপনাদের চোখে এই শ্বাসমূলগুলো পড়বে। এই শ্বাসমূলের মধ্যে হাঁটা আসলে খুবই ডিফিকাল্ট। এই কারণে এই অঞ্চলগুলোতে সবসময় বিপদ লেগেই থাকে, কারণ এই শ্বাসমূলের কারণে হাঁটাটা একেবারে অসাধ্য হয়ে ওঠে। তখনই বিপত্তি হয়, ওই সময় যদি কোনো বাঘ চলে আসে তখন আপনি দৌড়াতেও পারবেন না, কিন্তু বাঘ কিন্তু ঠিকই দৌড়ে চলে আসবে। ছোট বড় অনেক গাছ রয়েছে এখানে। চলুন সামনে যেতে যেতে দেখি এখানে আসলে কি কি প্রজাতির গাছ রয়েছে। আমরা কোন দিকে যাবো? ডান দিকে না? এই ফরেস্ট অফিসটা অনেকটা নিরাপত্তা সহকারে বানানো হয়েছে, কারণ এখানে অনেক বেশি পরিমাণে বাঘ দেখা যায়। যদিও এই সময় দেখা যাবে না, কারণ বাঘ সাধারণত বেশি শোরগোল থাকলে আসে না, ওরা আসলে লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে। আর যখনই মানুষের আনাগোনা দেখে তখনই ওরা বনে গিয়ে ঘাপটি মারে। এই কারণে যখন লোকজন আসে, ট্যুরিস্টরা আসে, তখন আপনারা অনেকটা নিরাপত্তাই অনুভব করবেন ইনশাল্লাহ। এই জায়গায় কিন্তু চমৎকার রেলিং দেওয়া রয়েছে, এটা বিশেষ করে একটা প্রাইমারি প্রোটেকশন হিসাবে, বন্য হিংস্র প্রাণী যেন হুট করে এখানে চলে আসতে না পারে, এই জন্য একটা প্রাইমারি প্রোটেকশন। তারপর বাঘ হচ্ছে এমন একটা প্রাণী, এ কিন্তু অলরাউন্ডার। এ যেমন গাছে উঠতে পারে, ঠিক তেমনি পানিতে সাঁতার কাটতে পারে। সুতরাং এর থেকে নিস্তারের কোনো উপায় নেই। যদি ও সামনে পড়েই যায় তাহলে আল্লাহ ছাড়া কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। মামা কেমন লাগছে? গলা দিয়ে সর বেরোচ্ছে না কেন? সকালে নাস্তা হয় নাই নাকি? খাওয়াই নাই কিছু এখনো। পানি খেলাম এক গ্লাস, গলাটা শুকিয়ে সুন্দরবন হয়ে গেছে। আচ্ছা, সুন্দরবন তো শুকায় না মামা, এটা তো মরুভূমি না। এই হচ্ছে সেই বিখ্যাত সুন্দরী গাছ, এটা হচ্ছে ছোট একটা সুন্দরী গাছ। আর এদিকে বনের ভেতরে নামা যায়। আমরা এখন এদিকে একটু নামবো, দেখি এদিকে গিয়ে হরিণ দেখা যায় কিনা। মূলত হরিণ দেখার আশায় আমরা এখানে এসেছি, কিন্তু হরিণ আসলে দেখা যায় কিনা তার কোনো নিশ্চয়তা নাই, কারণ ওরা খুব ভোরবেলা ফরেস্ট অফিসের আশেপাশে থাকে। এই জায়গাটা ওরা নিরাপদ মনে করে এখানেই অবস্থান করে। মূলত বনের ভিতরে যদি রাতের বেলা হরিণ থাকে তাহলে বাঘের আক্রমণের শঙ্কা থাকে, এই কারণে ওরা ফরেস্ট অফিসের আশপাশের এলাকাগুলোতে অবস্থান নেয় এবং মোটামুটি বেশ সকাল পর্যন্ত ওরা এখানে অবস্থান করে। পরবর্তীতে যখন আস্তে আস্তে বেলা ফুটে যায় তখন ওরা আরও ভিতরের দিকে খাবারের সন্ধানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। অবশেষে আমার স্যান্ডেল কিন্তু এই শ্বাসমূলে গুতা লেগে ছিঁড়ে গেল। এখন আমার অবশ্যই খালি পায়ে হাঁটতে হচ্ছে, কিছুই করার নাই। এমন একটা সিচুয়েশনে আছি, আমি এখন স্যান্ডেল হাতে নিয়ে হাঁটছি, কিন্তু কিছুই করার নাই, কারণ এখানে কোনো দোকানপাট নাই যে আমি এক জোড়া স্যান্ডেল কিনবো। সুতরাং যেটা মনে হচ্ছে আগামী 2-3 দিন এভাবেই চলতে হবে আমাকে। হরিণ, আস্তে আস্তে আস্তে, বেশি সামনে যাওয়া যাবে না, সাবধান, আস্তে। দূরে হরিণ দেখা যাচ্ছে, মূলত এই জায়গায় হরিণ থাকেই, কিন্তু সাবধানে যেতে হবে। খুব এখানে হুড়োহুড়ি করলে ওরা কিন্তু ভয় পেয়ে চলে যাবে, আমাদেরকে দেখে শুনে আস্তে আস্তে যেতে হবে। এখন ওই যে দূরে কিন্তু হরিণ রয়েছে, ওই যে দেখেন দূরে হরিণগুলো আসতেছে। প্রথম দিকে হরিণগুলোকে অনেক ছোট বিন্দু আকারে দেখতে লাগলাম, আর এরপরে নীরব হয়ে অপেক্ষা করতে লাগলাম, কারণ অল্প কিছুক্ষণের ভেতরেই হরিণগুলো হেঁটে হেঁটে এদিকে চলে আসছিল। মূলত এই পয়েন্টটাকে হরিণরা এতই নিরাপদ মনে করে যে এখানে খাবার খাওয়ার জন্য অনেকটা নির্ভয়ে চলে আসে। হরিণ সাধারণত খুবই ভীতু একটা প্রাণী। বনের ভেতরে এ যদি একটা ভাঙা গাছের ডালেরও শব্দ পায় তাহলেও সে দৌড়ে পালাবে। এই কারণে চিড়িয়াখানার হরিণ দেখা আর বনের হরিণ দেখা কিন্তু এক ব্যাপার নয়, বলা যায় অনেকটা যুদ্ধ জয় করার মতো ব্যাপার। কিন্তু সুন্দরবনের যতগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে একমাত্র কটকার এই পয়েন্টে আসলে আপনারা এত আরামে এবং সহজে হরিণ দেখতে পাবেন, যেটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় আর দেখা যায় না। এখানে হরিণ চলে এসেছে অলরেডি, পাতা দেয়া আছে, পাতার ফাঁকে ওরা পাতা খাইতে আসছে। এগুলো কিন্তু বনের জেনুইন হরিণ, এগুলো চিড়িয়াখানার না, সব ছাড়া। এরা পাতা খাওয়ার জন্য এখানে আসছে এবং দূর থেকে আমাদেরকে অবজার্ভ করতেছে এবং সন্তর্পণে পাতা খাচ্ছে।
আমার এই পেছনেই কিন্তু অসংখ্য হরিণ এখন খাবার খাচ্ছে। ওদের সামনে যাওয়া যাবে না, গেলেই ভয় পাবে। তাই আস্তে আস্তে দেখুন ওরা আসলে কি করে। এটাই হচ্ছে সুন্দরবনের বিখ্যাত চিত্রা হরিণ। অন্য প্রজাতির হরিণ তেমন একটা দেখা যায় না, মূলত এই হরিণগুলোই এখানে বেশি দেখা যায়। এখানে বিপুল মানুষের গ্যাদারিং হয়েছে এই হরিণ দেখার জন্য, এবং এরা কিন্তু এখন অবাধে ঘুরে বেড়াচ্ছে কোনো ভয়ভীতি ছাড়া, কারণ তাদেরকে খাবার দেওয়া হয়েছে। আমরা এখন জেলখানায় আছি আর তারা এখন মুক্ত অবস্থায় আছে। কটকার এই জায়গায় সকালবেলা আসলেই আপনারা হরিণ দেখতে পাবেন। সকালের একটা নির্দিষ্ট অংশই ওরা থাকে, এরপরে কিন্তু আবার বনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায় খাবারের সন্ধানে। আসলে এই প্রাণীগুলোর কাজই এটা, এরা সবসময় শুধু খাওয়া, ঘুম এবং দুনিয়াতে বেঁচে থাকা। এর বাইরে ওদের কোনো টেকনোলজি নাই আর কোনো চিন্তাও নেই, এই কারণে ওরা সবসময় সুখে থাকে। তবে এখানে কিন্তু একটা সংখ্যা থাকে ওদের সবসময়, সেটা হচ্ছে বাঘ। যদি বাঘের খপ্পরে পড়ে তাহলে আর কোনো নিস্তার নেই। কটকার হরিণ পয়েন্টটা দেখা শেষে এখন আমরা আবার সামনের দিকে হেঁটে চললাম। আর আজকে প্রচুর পরিমাণে পর্যটক এসেছে। মূলত যতগুলো জাহাজ সেই খুলনা থেকে ছেড়ে এখানে এসেছে, সবগুলো জাহাজের যাত্রী এখানে এই পয়েন্টে হরিণ দেখার জন্য এসেছে, যার কারণে তাদের ভিড়ে সকালে এই জায়গাটা মুখরিত হয়ে উঠেছে। তবে জাহাজগুলো চলে যাওয়ার পরে কিন্তু এই জায়গাটা শুনশান নীরব পড়ে থাকবে। তখন এই হরিণগুলোর দেখাশোনা করবে এখানকার ফরেস্টের অফিসাররা। এভাবেই যুগ যুগ ধরে ফরেস্ট অফিসাররাই এই হরিণগুলোর দেখভাল করে আসছে। আমার মহা মূল্যবান জুতাটা ছিঁড়ে গিয়েছে, তাই আমি খুব বিপত্তিতে আছি। এখন আমি উদাম পায়ে হাঁটছি আর হাতে আমার সেই বিখ্যাত সেরা স্যান্ডেল। কটকার দক্ষিণ দিকে আবার এই জামতলা সি বিচের একটা অংশ এসে পড়েছে। আমরা এখন সেই সি বিচটি দেখার জন্য যাচ্ছি। এদিকে বলা যায় যে এটা একটা মোহনা, সি বিচ প্লাস মোহনা। এদিকে অসংখ্য মরা গাছ দাঁড়িয়ে রয়েছে, এগুলো সবই যুগের পর যুগ প্রাকৃতিকভাবেই এখানে মরে এভাবে দাঁড়িয়ে রয়েছে। মূলত ঝড়ের সময় এগুলো ভেঙে যায় এবং এই ভাঙার কারণেই এগুলো কিন্তু আস্তে আস্তে মারা যায়। বনের এই অংশটা খুবই নীরব, এখানে আসলে তেমন একটা দর্শনার্থীর আনাগোনা আপনারা পাবেন না। এই কারণে নীরব বনের একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। এখানে বালু আর শামুকের উপস্থিতি আমাদেরকে জানান দিচ্ছে যে সামনে সি বিচ রয়েছে। ফরেস্ট অফিসের রাস্তা এই মোহনা এবং সি বিচের কাছে এসে শেষ হয়ে গিয়েছে। এদিক দিয়ে ঘুরে আমরা সি বিচটা দেখে আবার কটকা অফিসের কাছাকাছি চলে যাব। এখানে আমরা সি বিচের কাছাকাছি চলে এসেছি। এটা মূলত একটা মোহনার অংশ। এই যে দেখেন প্রচুর শ্বাসমূল। এই জায়গাগুলো কিন্তু জোয়ারের সময় পানিতে ভরে যায়, আর এখন ভাটা চলছে, তাই এই জায়গাটা মোটামুটি খালি। এখানে জায়গায় জায়গায় স্থাপনা ভেঙে গিয়েছে, এগুলো অবশ্য সরকারি স্থাপনা ছিল। আমি এখন পাকা কাদার মধ্যে নেমেছি, জায়গা পুরাই কাদা। সামনে চমৎকার পাখি ওড়াউড়ি করছে। বনের এই অংশে আসলে নদীর মোহনা, এই নদী এসে এখানে এই সমুদ্রে মিশেছে। এইদিকে কিন্তু সমুদ্র শেষ হয়ে গিয়েছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছে, এগুলো বছরের বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ের কারণে এভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, এবং এগুলাই কিন্তু আমাদের রক্ষা কবচ বলা যায় বা রক্ষা ঢাল বলা যায়। এগুলার কারণে আমাদের বড় যে লোকালয় রয়েছে সেগুলো রক্ষা পায়, এবং বড় বড় ঘূর্ণিঝড় বুক পেতে দিয়ে এরাই কিন্তু রক্ষা করে থাকে। এখানে এই বনের মধ্যে চমৎকার সব গাছপালা আপনারা দেখতে পাবেন। এখানে বেশিরভাগই হচ্ছে সুন্দরী গাছ, এগুলো কিন্তু শিকড় বিস্তার করে রেখেছে, এবং কিছুদিনের মধ্যে এই সব জায়গায় শ্বাসমূল চলে আসবে। সি বিচের অংশটা দেখা শেষে আমরা আবার আমাদের ফরেস্ট গার্ড মামার সাথে এখন কটকা অফিসের দিকে ছুটে চললাম। আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই সি বিচেও নাকি বাঘ চলে আসে, আর এই কারণেই তো সব সময় আমাদের সতর্কতা। অমন কইরা কইও না বন্ধু, অমন কইরা কইও না, মই যে অবুলা নারী, ছাইরা দমুর শারীরা চল, লজাতে তাই মোহরি রে, লজাতে তাই মরি। নৌকার সুন্দর মাঝি বন্ধু
চাঁদের সুন্দর তারা, বয়সকালে সতী সুন্দর, পতি সঙ্গে জোড়া। পানি ছাড়া মাঝ বাঁচে না, শিকড় ছাড়া গা, তোমার আমার মিলন হইব সামনের ফাগুন মাসে। প্রেম শিকাইলা মনটা দিলা, আর প্রেম শিকাইলা মনটা দিলাম, কইরো না আর দেরি রে, লজ্জাতে তাই মরি। আঙ্কেলের কণ্ঠে অসাধারণ একটা গান শুনলাম। সত্যি এই বন্য পরিবেশে মনটা জুড়িয়ে গেল। আমরা এখন নদীর মোহনা দেখতে দেখতে হেঁটে চলছি। এদিক দিয়ে আমরা গিয়ে আবার শিপে চড়বো। তার আগে আমাদেরকে ট্রলারে চড়তে হবে। সেই ট্রলারে করে আমরা চলে যাব শিপে, আর সেই শিপে করে আমরা সরাসরি চলে যাব হিরন পয়েন্ট এবং তারপরে দুবলার চর। এখানে সমুদ্র সৈকতের একটা অংশ দেখা যায়, প্লাস নদীর মোহনাটাও দেখা যায়। এই জন্যই এই কটকা পয়েন্টটা বিখ্যাত, কারণ এখানে আসলে সমুদ্র এবং মোহনা দুটোই একসাথে আপনারা দেখতে পাবেন। অবশেষে পুরো বনটা ঘুরে আমরা আবার কটকা অফিসে চলে এসেছি। যেমনটা দেখতে পাচ্ছেন, সমুদ্র উপকূলের সমস্ত বাড়ি কিন্তু এরকমের আশ্রয় কেন্দ্রর মতো করে বানানো হয়। নিচের অংশে পিলার থাকে যাতে জলোচ্ছ্বাস কিংবা জোয়ারের সময় পানি চলে না আসে। সব ফরেস্ট অফিসেই আপনারা কিন্তু একটা করে পুকুর খুঁজে পাবেন, এবং পুকুরে চমৎকার শাপলা ফুল ফুটেছে। সাধারণত বন্যা কিংবা জলোচ্ছ্বাসের সময় এই অঞ্চলগুলোতেও কিন্তু পানি চলে আসে এবং পুকুর সেই সমুদ্রের নোনা পানিতে কিন্তু ভরে যায়। এই কারণে এখানে পুকুরের পানি কিন্তু পান করা যায় না, কারণ অনেকটাই লবণাক্ত থাকে। এখানে ফরেস্ট অফিসের আর একটা ভবন রয়েছে। তবে ঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময় এখানকার ফরেস্ট অফিসাররা কিন্তু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে থাকেন। এভাবেই অনেকটা কষ্ট এবং সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের চাকরি চালিয়ে যান। আর আরেকটা সমস্যা হলো, এই অঞ্চলে কিন্তু ডিপ টিউবওয়েল বসানো যায় না, যার কারণে এই পুকুরের উপরেই তাদেরকে নির্ভরশীল থাকতে হয়। মন দেখা শেষ, এখানে একটু পা ধুয়ে নিলাম। মূলত এটাই হচ্ছে কটকা ফরেস্ট অফিস। এখানে প্রতিটি বাড়ি কিন্তু এরকমের পিলারের উপরে তৈরি করা হয়, যাতে বন্যা জলোচ্ছ্বাসের সময় এই বাড়িগুলো নিরাপদ থাকে। ফরেস্ট অফিসের এইদিকে আরও একটা পুকুর রয়েছে, আবার এইদিকে নতুন করে একটা ভবন তৈরি করা হচ্ছে। মূলত ফরেস্ট অফিসের এই ভবনটা কিছুটা পুরান হয়ে যাওয়ার কারণে এখানে নতুন করে ভবন তৈরি করা হচ্ছে এবং কাজ চলমান রয়েছে। কটকার এইখানে একটা মোবাইল টাওয়ার রয়েছে এবং এই মোবাইল টাওয়ারের কারণে এখানে আসলে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায়। সুন্দরবনের একটা বড় সমস্যা হলো মোবাইল নেটওয়ার্ক। সব জায়গায় এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, তবে কটকার এই জায়গায় আসলে কিন্তু আপনারা মোবাইল নেটওয়ার্ক পাবেন। ওয়ালাইকুম ভাই, কোত্থেকে আসছেন? কি অবস্থা ভাই, বন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার, দেখে খুবই আনন্দ ফিল করছি। আমাদের বাংলাদেশে এত চমৎকার একটা বন আছে, এটা যে নিজ চোখে এসে না দেখতাম তাহলে এটা অপ্রাপ্তি রয়ে যেত। ফাইনালি এসে দেখা হয়েছে, খুবই ভালো লাগতেছে, ঘুরে দেখতেছি। আরও বেশ কিছু জায়গা ঘোরার বাকি রয়েছে। এখন আছি কটকা অফিস পারে, ফুললি এই জায়গাটা কাভার করেছি। সামনে আরও জায়গা আছে, ওইগুলো ভাই আপনাদেরকে দেখাবে। এটা কি আঙ্কেল? কোনটা? এই যে একটা গাছের শিকড়। এইমাত্র বললেন মরা হরিণের শিং। আয় আঙ্কেল, আপনি আবার পিছে তো মিডিয়া এটা করবেন, আমি তো জানতাম না। এই ফরেস্ট অফিসের ভেতরেও আম গাছ রয়েছে এবং গ্রীষ্মের অবতারণা হচ্ছে কিছুদিনের মধ্যেই, এই কারণে গাছে আমের বকুল এসেছে। এক এক করে সবার হিরন পয়েন্ট দেখা শেষ, এখন সবাই আবার নীড়ে ফিরছে। এখানে গাছে গাছে প্রচুর বানর রয়েছে, এই যে দেখেন এক এক করে নামছে, ছোট বড় বিভিন্ন রকমের বানর। সুন্দরবনের এই অংশে আসলে আপনারা বানর দেখতে পাবেন। এরা কিন্তু এখন দৌড়াদৌড়ি করছে, ভয় পাচ্ছে আমাদের বেসিক্যালি। সুতরাং কটকা থেকে আমরা এখন এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হচ্ছে হিরন পয়েন্ট থেকে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।